তারাফেনী ব্যারেজের সামনে। হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ট্যুরের ফুল ইনফরমেশন পেতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে টিকিট আমাদের। সকাল সকালে দৌড়ে দৌড়ে হাওড়া স্টেশনে আসলাম, কিন্তু এসে দেখি 6:20 ট্রেন 9:30 ছাড়বে। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে ট্রেনটা এতটাই লেট। তো 6:20 জনশতাব্দী এক্সপ্রেসে তো যেতে গেলে 9:30 অবধি ওয়েট করতে হবে, কিন্তু এখানে বসে টাইম নষ্ট না করে আমরা কাউন্টারে গিয়ে একটা জেনারেল টিকিট কেটে নিয়েছি। জেনারেল টিকিটে করে তো ইস্পাত এক্সপ্রেসে করে যাবো, যেটি 6:35 ছাড়বে। হাওড়া 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। হ্যাঁ, আজকের ডেস্টিনেশন ঝাড়গ্রাম। এখানে এসে কি কি ঘুরে দেখবে তার পুরো তথ্য দেবো আমার এই ভিডিওতে। এখন সকাল 8:44, একদম পারফেক্ট টাইমে ইস্পাত এক্সপ্রেস ঝাড়গ্রাম পৌঁছে দিয়েছে। খুবই ভালো করেছি ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করে, যে আমরা ট্রেনের জন্য ওয়েট না করে ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রাম পৌঁছে যাব। তো চলো, এখানে আমাদের গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে গিয়ে বাকি কথা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে টিকিট কাউন্টারের সামনে আসতেই দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে, যেটি আগে থেকেই বুক করা ছিল। আমি প্রথমেই যাব রিসর্টে, যেখানে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমার এই ট্যুরটি 2 দিন 1 রাতের। কলাবনী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। পুরো হাতির জোন। হাতি দেখা যায়, প্রচুর হাতি আছে। এই তো পরশুদিনই একজনকে মেরে দিয়েছে। চলে এসেছি আগে থেকে বুকিং করে রাখা রিসর্টে। ঝাড়গ্রাম ট্যুর 2 দিন 1 রাতের জন্য এনাফ। আমি সাজেস্ট করব প্রথম দিন দূরের সাইট সিং মানে বেলপাহাড়ি ঘুরে আসাটাই বেটার, কারণ সেকেন্ড ডে চেক আউট করে লোকাল সাইট সিং করে বিকালে ট্রেন ধরে বাড়ি ফেরা যাবে। আর যদি কেউ সেকেন্ড দিন বেলপাহাড়ি করতে চাও, তবে বেলপাহাড়ি ঝাড়গ্রাম থেকে প্রায় 1.5 ঘন্টা রাস্তা, তাই ট্রেন ধরাটা একটু চাপের হয়ে যায়। চলো এবার তোমাদের রুমটা ঘুরে দেখাই। তো ফর্মালিটিস পূরণ হয়ে গেছে, যাচ্ছি এখন রুমের দিকে। সুন্দর করে ফুল গাছ দিয়ে এখানে সাজানো। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো এখানে লোহার সিঁড়ি বানানো, বা উপরের থেকে ভিউটা ভালো পাওয়া যাবে, সুইমিং পুলটা দেখা যাবে দারুণভাবে। দারুণ সুন্দর রুম ভিউটা একবার হয়ে যাক। এই রিসোর্টের সমস্ত রুমই সুপার ডিলাক্স রুম। এদিকে রয়েছে একটি জালনা দিয়ে বাইরে সুইমিং পুল বা বিভিন্ন ধরনের টেন্ট রয়েছে। আমি অ্যাকচুয়ালি টেন্টেই থাকবো, কিন্তু যেহেতু এখনও রেডি হয়নি, তার জন্য একটা রুম দিয়েছে, যে রুমে লাগেজগুলো রেখে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাব। তো রুমটা আমি দেখাচ্ছি, দারুণ। একটা ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, যদিও কাজের না। এখানে একটা ওয়ার্ড্রপ, খুব সুন্দর বসার। এটা কাঠের, পুরো দারুণ দেখতে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, দারুণ, ভীষণ সুন্দর। কোমোড রয়েছে, একটা বাথটাব রয়েছে, যেটা আমার ভীষণ প্রিয়। তো রুমটা জাস্ট কিছুক্ষণের জন্য শেয়ার করলাম, একটু পরেই আমি টেন্টে শিফট হয়ে যাব। শুনলাম কালকে অবধি এখানে ভালোই গরম ছিল, দিনের বেলা এসিও লাগছিল, কিন্তু আজকে ভালোই ঠান্ডা আমি তো ফিল করছি। তো দেখা যাক বাইরে গিয়ে কেমন লাগে। ওয়াও, এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, যদি লাগে কখনো। ব্রেকফাস্টের বুফেতে রয়েছে ডিম, চিকেন, একটু মিষ্টি, সস, স্যালাড, ফ্রুটস,
তারপর এদিকে পাস্তা প্লাস হালুয়া, এখানে সবজি ছিল, তারপরে পোহে ছিল, আর ছোলার ডাল, লুচি। ব্রেকফাস্টের অনেক আইটেম, তার মধ্যে যেটা যেটা পছন্দ সেটাই নিলাম। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে যদিও, তবুও গাড়ি দাদা ওয়েট করছে, বারবার করে ফোন করছে, চলো যাই। আমাদের গাড়ির দাদা ড্রাইভার, এই যে গৌতমদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, যার দরকার সে কন্ট্যাক্ট করে নেবেন। আর রিসর্টের ব্যাপারেও সমস্ত ইনফরমেশান দাদার কাছে পেয়ে যাবেন। সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি, যাব বেলপাহাড়িতে। প্রথমে যাব কনক দুর্গা মন্দির দর্শনে। গাড়ি থেকে নেমে পড়েছি, যাব এখন কনক দুর্গা টেম্পেলে। তো পার্কিং এরিয়ার একটা চার্ট আমি দেখিয়ে দিলাম। মন্দিরে যাওয়ার রাস্তাটায় এরকম যেসব গাছ রয়েছে, গাছে একটা করে নেমপ্লেট রয়েছে, যেমন এই গাছটার নাম কুচিলা, এটির নাম হলো কেন্দু। মন্দিরে ঢোকার এই রাস্তাটি ভীষণ সুন্দর। কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, যাচ্ছি মন্দিরের দিকে, কিন্তু শুনেছি এই রাস্তাটায় প্রচুর বাদর রয়েছে, তো ক্যামেরাটা সাবধান, তার জন্য আমি ক্লোজ করছি। এখন মন্দিরে গিয়ে একটা ভিডিও দেব। মন্দিরে ঢুকেই ডান সাইডে এরকম ছোট ছোট দোকান রয়েছে, যেখান থেকে পুজোর সামগ্রী নেওয়া যেতে পারে। আর মন্দিরের সামনে দেখো কত হনুমান, এই দেখো সবাই খাবার দিচ্ছে খেতে, ওরা খাচ্ছে। তো চলে এসেছি মন্দিরের একদম সামনে, কনক দুর্গা মন্দির, প্রায় 350 বছরের পুরনো এই মন্দির। দাঁড়িয়ে আছি কনক দুর্গা মন্দিরের একদম সামনে। মন্দির খোলাই আছে, ভেতরে গিয়ে দর্শনও করেছি, কিন্তু এখানে ফটোগ্রাফি নিষেধ, তাই আমি ভেতরে মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চিল্কিগড়ে অবস্থিত এই মন্দিরটি। কনক দুর্গা মন্দিরের বাঁ সাইডে এই যে এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে গেলে দেখা মিলবে ডুলুং নদী। চলো এবার সেখানে নিয়ে যাই। এদিকে দেখতে পাবে একটা ডিরেকশন চার্ট, এই রাস্তাটা দিয়ে একটুখানি নিচেই গেলেই দেখা মিলবে ডুলুং নদী। সুবর্ণরেখা নদীর শাখা নদী হলো এই সুন্দরী ডুলুং। এটা হলো ডুলুং নদী। বর্ষাকালে আসলে জল বেশি পাওয়া যাবে, কিন্তু শীতকালেও কোনো অংশে কম নেই, অনেকটাই আছে। কখনো কখনো বর্ষাকালে হরপাবানো হয়ে থাকে এই নদীতে। বর্ষাকালে ডুলুং নদীর জলের ওভারফ্লোর কারণে এই রাস্তাটা প্রায়ই বন্ধ হয়ে যায়, তখন গাড়ি চলাচল করতে খুবই অসুবিধায় পড়তে হয়। কিন্তু আমরা সেই অসুবিধায় পড়িনি, যেহেতু শীতকালে এসেছি। এবার আমাদের গাড়ি এগিয়ে চললো চিল্কিগড় রাজবাড়ির দিকে। চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ির ভেতরের দরজাটা বন্ধ, ওই দিকটায় ঢুকতে দেবে না, বাইরের থেকে যতটা দেখানো যায় সেটা দেখাচ্ছি। ঝাড়গ্রাম শহর থেকে বেশ খানিকটা দূরে জাম্বুনি ব্লকের অন্যতম আকর্ষণীয় আর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো এই চিল্কিগড় রাজবাড়ির সামনেটায় বিশাল বড় মাঠের মতো, তো তার কোনায় কোনায় রয়েছে মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, আর এদিকে রয়েছে একটি কৃষ্ণ মন্দির, পুরাতন কিন্তু ভীষণ আকর্ষণীয়। এখানেও রাজবাড়ির একদম ভেতরে প্রবেশ করা নিষেধ। এদিকটায় দেখতে পাচ্ছি ICDS এর একটা সেন্টার রয়েছে। আমরা অলরেডি বেলপাহাড়িতে ঢুকে গেছি, আর রাস্তাটা অসাধারণ দেখতে। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কালো পিচের রাস্তা। ভাবলেই অবাক লাগে, একটা সময় জঙ্গলমহলের নাম শুনলে সবাই ভয়ে কাঁপত, আর এখন সেটা একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর একটা দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে প্রচুর শালুক এবং কালারগুলো অসাধারণ।
বেশি কাছে তো যেতে পারবো না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার যাব একটি সুন্দর লেকে। চলে এলাম খেদারানী লেকে। প্রাকৃতিকভাবে তৈরি অপরূপ সুন্দর এক হ্রদ, নামটি তার খেদারানী। বিকেলটা এখানে আরও সুন্দর, কারণ সূর্য অস্ত যাবার মুহূর্তটা এখানে দারুণ। লেক দর্শন করে আমাদের গন্তব্য হওয়ার কথা ছিল গদ্রাসিনী পাহাড়, কিন্তু সময়ের অভাবে দূর থেকেই দর্শন নেব পাহাড়টির। দূরে ওই যে দেখা যাচ্ছে গদ্রাসিনী পাহাড়, ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত এই গদ্রাসিনী পাহাড়। এই পাহাড়ের নিচে অবস্থিত গদ্রাসিনী আশ্রম নীরব পরিবেশে সময় কাটাতে এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করতে অনেক অঞ্চলের মানুষ এখানে আসেন। একটা হোমস্টের ঠিকানাও আমি দিয়ে দিলাম। এরপর চলে এলাম বেলপাহাড়ির সবথেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দর্শনে, ঘাগরা জলপ্রপাত দেখতে। ঘড়িতে এখন সময় বিকেল 2:45। এসে পৌঁছালাম ঘাগরা ওয়াটারফলসের সামনে। একটু সামনে হেঁটে গেলেই দেখতে পাবে, তো চলো। ঘাগরা নামটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জলে ভরা একটি কলসি। গিরিখাতের আকৃতির আকার এই কলসির মতোই। জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্য দিয়ে গেছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়েছে। এখানকার স্পেশাল ভিউই হলো এই ছোট ছোট পটহোল। দেখতে অনেকটা মাটির উনুনের মতোই লাগছে, তাই না? বর্ষাকালে এলে প্রচুর জলের স্রোত দেখা যেত, এখন সেইভাবে জলটা নেই। ওয়াটারফলস দেখতে এসে ওয়াটারফলসের কিছুই তো এখানে নেই। গ্রামীণ পরিবেশ, রহস্যময় ঝোপঝাড় এবং অত্যধিক শিলা জায়গাটিকে একটি অবর্ণনীয় আভা দেয়। এই সেই জায়গা যেখানে একসময় বাংলা ছবি বেহুলা লক্ষিন্দরের শুটিং হয়েছিল। বর্ষাকালে ঘাগরা জলপ্রপাতের সৌন্দর্য তার বহুগুণ মহিমায় আসে। অবিলম্বে পিকনিক করতে এবং মিলিত হওয়ার জন্য প্রচুর লোকের ভিড় এখানে। এবার চললাম বেলপাহাড়ির আরও একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে। চলে এলাম তারাফেনী ব্যারেজের সামনে। বেলপাহাড়িতে অবস্থিত তারাফেনী ব্যারেজ দর্শনার্থীদের দেখার আরও একটি আকর্ষণীয় স্থান। তারাফেনী নদীর উপর অবস্থিত বলে এর নাম এই জন্য হয়েছে তারাফেনী। ব্যারেজটি ছোট, দেখতেই পাচ্ছ, মাত্র 10টি লক গেট এখানে। ঝাড়গ্রামে মূলত 4টি নদী, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং আর এই তারাফেনী। এবার আমরা চললাম ঢাঙ্গি কুসুমের দিকে, কিন্তু রাস্তায় ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে দেখালেন একটা সাদা পাহাড়ের কিছু অংশ। গাড়ি থেকে নেমে সরু রাস্তা দিয়ে কিছুটা নিচের দিকে চলেছি। যাচ্ছি হুদহুদ ওয়াটারফলস দেখতে, জানি না জল পাবো কিনা, তো এসছি যখন অবশ্যই যাব। তো চলো, রাস্তাটা কিন্তু বেশ উঁচু নিচু, এখানে নিচের দিকে যাচ্ছি, কিন্তু উপরে উঠতে ফেরার সময় বেশ কষ্ট হবে। রাস্তাটা এখানে বেশ ঢালু, খানিকটা নিচেই গিয়ে তবেই দেখা মিলবে ওয়াটারফলসে। কিছু দূর হেঁটে এসে এইরকম বসার জায়গা আছে, এখানে বসে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে হবে। ফাইনালি চলে এসেছি হুদহুদ ওয়াটারফলসে, যদিও সেই ঢাঙ্গি ওয়াটারফলসের মতনই, গিয়ে ফলস খেয়ে যাওয়ার মতন। তো এখানে তাও একটুখানি জল কোথার থেকে আসছে, এই যে এইটুকুই জল দেখার জন্য এত কষ্ট করে নিচের দিকে আসা। ফেরার সময় এতটা উপরে উঠে আমি যেহেতু একদিনে কভার করার চেষ্টা করেছি, তাই একটু কষ্ট হয়েছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মজাও আছে। তবে হ্যাঁ, লাঞ্চ করার টাইম সেইভাবে পাইনি। এখন আমরা যাব লাঞ্চ করার জন্য, বলা হয়েছিল একটা জায়গায়, সেখানে আমাদের গৌতমদা নিয়ে যাবে। সেখানে লাঞ্চ রেডি রয়েছে, যদিও সন্ধ্যা প্রায় হতে গেল, কিন্তু আমরা এখনই করব। এসেছি এবার লাঞ্চ করতে, কিন্তু ইভিনিং টাইমে। তো
আমাদের গৌতম দা এই জায়গাটায় খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন আগের থেকে, একদম রাস্তার পাশে। এটা হচ্ছে হুদহুদ জলপ্রপাতের একদম রাস্তাটাই পড়বে। এখানে আমরা আজকে দেশি মুরগি খাবো। কি কি খাবার দিয়েছে একবার চোখ বুলিয়ে নিই। ভাত, ডাল, স্যালাড, এখানে হচ্ছে ফুলকপির তরকারি, আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর চাটনি, পাঁপড়, সাথে দেশি মুরগি। পার প্লেট পড়লো 250 টাকা। এটাও বেশ সুন্দর, এখানে থাকারও ব্যবস্থা আছে আর ছোট ছোট টেন্ট আছে। এই যে এইদিকে দেখা যাচ্ছে, এখানে বনফায়ারের আয়োজন চলছে। আজকের মতন সাইট সিইং কমপ্লিট করে ঝাড়গ্রাম শহরের ওপর দিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আচ্ছা, ঝাড়গ্রামে যারা ঘুরতে আসবে বলে ভাবছো তারা নিঃসন্দেহে গৌতমদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশানেও থাকবে এবং স্ক্রিনেও দেওয়া রইল। আর গৌতমদার কাছ থেকে একটু সামান্য কিছু জেনে নেব, সেটা হচ্ছে এখানে যদি কেউ মানে দূরাতের প্ল্যান করে আসে তাহলে দুদিনের সাইট সিইংয়ের জন্য মানে অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট মানে কেমন কি খরচা হতে পারে? 5000 থেকে 5500 টাকার মধ্যে হয়ে যাবে। আর একদিনে বলে সিজনে ধরুন একটু আপ ডাউন হতে পারে, কমও হতে পারে টুকটাক। আচ্ছা, এখানে আসার উপযুক্ত সিজন হচ্ছে বর্ষাকাল, তাই তো? সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষা। আচ্ছা, আর যদি একদিনের সাইট সিইং করার থাকে তাহলে বাজেটটা আরো কমে যাবে, করেও ফিরে যাওয়া যাবে এবং সেটা বাজেটটা অনেকটাই থেকে কম হবে। আচ্ছা, নিঃসন্দেহে দাদার সাথে যোগাযোগ করতে পারো, একদম বিশ্বস্ত এবং খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। যেমনটা বলেছিলাম যে এসেই আমি একটা রুমে শিফট করেছিলাম, তো রুম থেকে রাত্রেবেলা একটা টেন্টে শিফট করব সেরকমই কথা মতো রেডি করে দিয়েছে। তো আমি সারাদিন সাইট সিইং করে এখন রুমে এসে দেখছি রুম একদম রেডি, মানে টেন্টটা রেডি। তো এখানে একটা ওয়ার্ড্রপ, একটা মিরর রয়েছে, এইদিকে একটা টেবিলে তো যা যা কমপ্লিমেন্টারি আছে সেগুলো দিয়েছে সব। এগুলো এত কিছু আমার যদিও কাজের নয়। বেডটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। একটা এলইডি টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, রুম হিটার রয়েছে, প্লাস এসিও রয়েছে। আর যা যা দরকার মোটামুটি একটা টেলিফোন আছে, মোটামুটি যা যা দরকার সব কিছুই টেন্টের মধ্যে অ্যাভেলেবেল। একটা অল আউট এখানে দিয়েছে। রুমটা ভীষণই পছন্দ হয়েছে, দারুণ। আর বাথরুমটা একটুখানি দেখাই। বাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক করছে। একটা কোমর ঢুকেই এখানে কিছু জিনিস দিয়েছে। আবার আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে টেন্টের মধ্যে একটা বাথটব রয়েছে, দারুণ, ওয়ান্ডারফুল, অসাধারণ। গিজারও রয়েছে। তো ওয়াশরুম, রুম দুটোই দারুণ। একটা সুইমিং পুলের একদম সামনেই। কোনো কিছু নিয়ে কথা হবে না, আমি এই রিসর্টের ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। রুমে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দিদি যে আসছে তালা দিয়ে, আমরা এখন যাচ্ছি নিউ ইয়ারের পার্টি হচ্ছে, তো সেখানে সুইমিং পুলটা রাত্রেবেলা কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। চলো, পার্টি হচ্ছে, ওখানে আমরা যাই। গতকাল ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠান হয়েছিল, আজকে ওপেন গ্রাউন্ডে হচ্ছে। এখানে বুফে সিস্টেম রয়েছে, বুফেতে যার যা পছন্দ সেটা নিতে পারবে। তাছাড়া আমরা যে টেবিল বুক করা হয়েছে আমাদের, আগে সেখানে যাই, টেবিলে বসি, আর ওইদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম দেখতে দেখতে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স এখানে হচ্ছে সেটা নেব। এদিকে বারবিকিউ হচ্ছে, এদিকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে।
আমাদের ডিনারে কি আছে সেটা আমি দেখাচ্ছি। বুফে সিস্টেম, এখানে রসগোল্লা রয়েছে প্রথমে দেখাই, তারপরে পাঁপড়, আইসক্রিম, চাটনি, চিকেন কষা, চিলি চিকেন, এখানে একটা সবজি, তারপরে পনির, ডাল, সাদা ভাত, ফ্রাইড রাইস, এখানে কুলচা শেষ, এদিকে রয়েছে স্যালাড। ব্যাঙ্কোয়েট হলে যার যেটা খুশি সেটা নিয়ে খেতে পারছে। আজকে পুরো ফাঁকা, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো সবাইকে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার এবং গুড নাইট। গুড মর্নিং গাইজ। ঝাড়গ্রামের সেকেন্ড ডে, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ব্রেকফাস্ট করতে। একদমই লাইট খাবার খাবো আজকেও প্রচুর আইটেম রয়েছে, কিন্তু তার মধ্যে আমার যেগুলো পছন্দ হলো সেগুলোই আমি নিয়েছি। বেলা 11টায় রয়েছে চেক আউট টাইম, কিন্তু আমরা রিসর্টে কথা বলে দুপুর অবধি সেটা থাকার প্ল্যান করেছি। আর যারা দ্বিতীয় দিন সাইট সিইং করবে তারা কিভাবে সেটা করবে তার ফুল ইনফরমেশান ভিডিওর লাস্টে দেওয়া আছে। এখানে বসে তো ছবি তুললাম। তো সেকেন্ড ডেতে সাইট সিইংয়ে না গিয়ে বাকি টাইমটা পুলেই কাটাবো বলে ঠিক করলাম। এখানে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, গত 1 বছর ধরে ঝাড়গ্রাম আসা এবং যাওয়ার ট্রেনের সময়টা একটু গরমিল হচ্ছে, তাই ট্রেন টাইমটা আগে থেকে চেক করে নিও। চলে এলাম লাঞ্চ করতে, তবে এটা প্যাকেজ ইনক্লুড নয়। গতকাল খুব খাওয়া দাওয়া করে আজ তাই লাঞ্চে আমরা একদম হালকা খাবার বেছে নিয়েছি, ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া। রিসর্টে কথা বলে একটা টোটো ঠিক করে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা মতো লেট, তাই একটু দেরি করেই বেরোলাম। আরণ্যক রিসর্টকে বিদায় জানিয়ে তো এবারের মতন ঝাড়গ্রাম ট্যুর কমপ্লিট করে বাড়ি ফিরছি। এদিকে পুরো জঙ্গল, পুরো রিসর্টটাই জঙ্গলের মধ্যে। কখনো কখনো এখানেও হাতি বেরিয়ে চলে আসে জঙ্গল থেকে। তো এটা খুব ভালো একটা রিসর্ট, তো যে কোনো কেউ চাইলে বুকিং করতে পারো এখানে। সেকেন্ড ডের সাইট সিইংয়ের জন্য কোথায় কোথায় যেতে পারো সেগুলোই আমি এখন বলে দিচ্ছি। তোমরা হোটেল থেকে একবারে চেক আউট করে লাগেজপত্র নিয়ে গাড়ি করে স্টেশনে আসার পথেই দেখে নিতে পারো সাবিত্রী মন্দির, যেটি 350 বছরের পুরনো এবং রাজাদের কুলদেবতা হচ্ছে এই মন্দিরের দেবী। এরপর রয়েছে লালগড় এবং রামগড়ের রাজবাড়ি, যার মধ্যে হোমস্টেও পাবে। তবে এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয়, তাই এখানে স্টে করতে হলে ওয়েবসাইট থেকেই বুকিং করে আসতে হবে। এরপর মাত্র 50 টাকার বিনিময়ে দেখে নিতে পারো ক্রিশ গার্ডেন, যেখানে পিকনিক স্পটও রয়েছে। এরপর তোমরা দেখে নিতে পারো ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড ট্রাইবাল মিউজিয়াম। এটি কলাবনী জঙ্গলের মাঝেই অবস্থিত। সোমবার বন্ধ থাকে আর প্রতিদিন 11টা থেকে 5টা অবধি খোলা থাকে। এরপর দেখে নিতে পারো জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, যার প্রবেশ মূল্য 25 টাকা আর 9টা থেকে 5টা অবধি খোলা পাবে এটি। তো আমার ঝাড়গ্রাম ট্যুর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।